কথাই বলবি, তাই আগে দেখতে ওই শয়তানটা মেজদার জামিন করে নিয়ে গেছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এবার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। আসবে না দাদা, আসবে না। তা যদি আসতো তাহলে মেজদা থানা থেকে বাড়িতে না এসেই ওই চৌধুরী বিলাইকে উঠতো না। যা চিরন্তন সত্য তাই বলছি মা। সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তুমি নীরব নিতর কেন দাদা? কিছু তো বলো। সোনার বাংলার একটা সোনার টুকরো ছেলে ধীরে ধীরে রান্তায় পরিণত হয়ে যাচ্ছে। এমন একটা জ্বলন্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মিথ্যা প্রতিবাদের ভাষা এই মূর্খ চাষার মুখে মানায় না রে গৌরব, মানায় না। না না, আমি হাল ছাড়বো না। পবিত্র রক্তের বন্ধন এত সহজে ছিঁড়ে যেতে পারে না। আমি যাব, তার মুখোমুখি দাঁড়িয়ে আমি তাকে জিজ্ঞাসা করব, কি জিজ্ঞাসা করবি তুই? দাদা স্নেহ মমতা, ভাইয়ের শ্রদ্ধা ভালোবাসা তার কাছে মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু মাতৃদুগ্ধ তার কাছে বিশ্বাস হলো কেন? লেখাপড়া শিখেও কি করে সে ভুলে গেল ভূমে গরিয়সী মাতা, স্বর্গাদুশ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। স্বার্থ লোক আর আত্মসুখের নেশায় যে বধির হয়ে গেছি, সে তোমার এই পবিত্র বাণী শুনতে পাবে না। কিন্তু শুনতে যেতে তাকে হবে গৌরব, নাহলে যে মিথ্যা হয়ে যাবে। আপনার স্বপ্ন, আমার সাথ, আমি প্রতিশ্রুতি ভঙ্গ করে এই মানুষের কাছে হয়ে যাব বেঈমান, বিশ্বাসঘাতক। বলেও আমার কিছু করার নেই বড়দা। আমার সিদ্ধান্তে আমি অটল। সিদ্ধান্ত কি তোর সিদ্ধান্ত? ওই নষ্টা মেয়ে প্রতিমাকে আমি বিয়ে করতে পারবো না। তুমি যে কি বলছো হয়তো তুমি নিজেই জানো না। জানি জানি, তোদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। স্বার্থ ছাড়া তোরা কেউ আর কিচ্ছু বুঝিস না। একজন বিপদে পড়লে অপরজন দূরে দাঁড়িয়ে হাসে। এই কথা তুমি আমাকে যত খুশি বলো মেজদা, কিন্তু মার বর্দাকে এই কথা বলি তুমি তোমার শিক্ষার অমর্যাদা করো না। শাট আপ! বেশি জ্ঞান দেবার চেষ্টা করবি না। জ্ঞান আমি দিচ্ছি না মেজদা, আমি শুধু তোমার কথাগুলোই তোমাকে স্মরণ করি। তুমি তো একদিন বলতেই বর্দা আমাদের সর্বত্যাগী মাটির ভগবান, আমাদের দুই ভাইকে মানুষ করার জন্য বর্দা যা করেছি। থাক না গৌরব, থাক। সবই তোর নিজের স্বার্থের কথা। সৌরভ, এত বড় মিথ্যা কথাটা তুই বলতে পারলি? 5টা গায়ের মানুষের চোখে যে মাটির ভগবান, যে রোদ জল ঝড় মাথায় নিয়ে চাষ করে সোনার ফসল ফলিয়ে তোদের দু ভাইকে মানুষ করে তুলল, তোদের সুখের কথা চিন্তা না করে, চিন্তা করে যে ছেলেটা আজ পর্যন্ত বিয়ে করলো না। করবে কেন? নিজে বিয়ে করলে ভাইয়ের বউগুলোকে ভোগ করবে কে? যা যা সৌরভ, তুই যা। নিজের ভাই বলে রক্তের বন্ধনে দোহাই দি, আর তোকে আমি আটকে রাখবো না রে ভাই, আর তোকে আমি আটকে রাখবো না। গৌরবটা ছোট তো, তাই না বুঝে তোকে অনেক কথা বলে ফেলেছে। ওর হয়ে আমি তোর হাত দুটো ধরে। চিৎকার করো না তো, অসহ্য লাগে। এই বাড়িতে দাঁড়িয়ে আমি স্পষ্ট কথায় বলে যাচ্ছি, শোনো,
শোনো বর্দা, কারোর কোনো প্রতিশ্রুতি রক্ষা করার দায় আমার নেই। সৌরভ, তাই তোমার মনোনীত এবারের ভাবি বধূ প্রতিমাকে আমি বিয়ে করতে পারবো না। প্রতিশ্রুতি চলেই যাক কৃষ্ণা, কিন্তু তুমি তো তাকে ভালোবাসতে, তাকে ঘিরে তোমার বোনা স্বপ্নের জাল কি তাহলে? তার চরিত্রহীনতার উদ্যম ছুতে তা ছিঁড়ে গেছে, তাই প্রতিমা নয়, আগামী পরশু ধর্মদাস চৌধুরীর বোন টিনাকে আমি বিয়ে করতে চলেছি। পারলে যেও, নিমন্ত্রণ রইল। ডুবে গেছে সূর্য, হারিয়েছে জ্যোতি, কইব না কথা আর, সংসার আলো কইব না কথা আর, দেবে না সারা। ডুবে গেছে সূর্য, হারিয়েছে জ্যোতি, সংসার আড়ালে কইব না কথা, দেবে না তো সারা। হাজার বার ডাকিলে, হাজার বার ডাকিলে দেবে না, দেবে না সারা। না না, আমার ভাই কখনো বেঈমান স্বার্থপর হতে পারে না। এ কথা তোর মুখে? কেন কেন মা, আমি কি কিছু ভুল বলেছি? না বাবা না। ভুল কেন বলবে তুমি? তুমি যে নীলকণ্ঠ, তাই তো এই স্বার্থপর সমাজ সংসারে 24 কণ্ঠে ধারণ করে। তার পারলাম কই রে ভাই, তার পারলাম কই? তা যদি পারতাম তাহলে কেন আমারই ভুলে সুখের স্বপ্ন দেখে একটা অসহায় মেয়ের জীবন হাহাকারে ভরে গেল? এতে তো আপনার কোনো দোষ নেই বর্দা, সবই বুদ্ধিমান দুর্ভাগ্যের ফল। ভাগ্যের দোহাই দিই, নিজের ব্যর্থ দেখে আমি কেমন করে থাকবো পলাশ? একটা স্বার্থপর মানুষের কুকর্মের দায় মাথায় নিয়ে আপনি নিজেকে কেন কষ্ট পাচ্ছেন বর্দা? পলাশ ঠিক কথাই বলেছে রবি, সেই বেঈমানটার কথা তুই ভুলে যা। ভুলে যাব? কেমন করে ভুলে যাব মা, যাদের আমি সন্তান স্নেহে কুলে পিঠে করে মানুষ করেছি, সেই ভাইয়ের কথা। ভাই? কে ভাই? যে তোমার মতো দেবতাকে পদদলিত করে আশ্রয় নিয়েছে শয়তানের কোলে, তাকে তুমি ভাই বলে মানতে পারো বর্দা, কিন্তু আমি তাকে ভাই বলে মানি না, মানি না। ঠিকই বলেছো বাবা, এ সমাজে আমাদের মতো মানুষগুলোকে তুমি কেন, কেউ ক্ষমা করবে না। তুমি ভুল বুঝেছো ঠাকুরপো, আমার গৌরবের বিচারে তোমাদের কোনো অপরাধ নেই। সেই জন্য সে মৃত্যু ভয় উপেক্ষা না করে ছুটে গিয়েছিল ধর্মদাস চৌধুরীর বাগান বাড়িতে তোমাদের উদ্ধার করতে। তাতেও তো শেষ রক্ষা হলো না পলাশ, আমাদের পাপে খান খান হয়ে গেল এক দেবতার মন্দির। এর জন্য আমি অপরাধী বর্দা, আমারই দোষে আজ আপনার এত আঘাত। আপনি আমাকে ক্ষমা করুন দাদা, ক্ষমা। ওঠো বোন, ওঠো। তোমরা ক্ষমা চাইবে কেন? ক্ষমা তো চাইবো আমি। তুমি কি বলছো বাবা? তুমি ক্ষমা চাইবে কেন? প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে। প্রতিশ্রুতি? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম প্রতিমা হবে এবাড়ির বউ।
ভুলে যান বর্দা, ভুলে যান। যা হবার নয় সে কথা মনের মধ্যে রেখে লাভ কি? হ্যাঁ বর্দা, এসব স্মৃতি তুমি মন থেকে মুছে ফেলে তুমি আবার আগের মতো চাষের কাজে মন দাও। আপনি কি জানেন নতুন ভিডিও সাহেব এসে চাষের উন্নতির জন্য চাষিদের নিয়ে মিটিং করতে চেয়েছে? হ্যাঁ বাবা, আমিও শুনেছি নতুন বিডিও সাহেব তোমারই মতো এক কৃষক দরদি। মাঠে মাঠে সোনার ফসল এবারেও ফলেছে কাকা। সেই মা লক্ষ্মী ঘরে এসে আমার এই ঘরটাকে আলোয় ভরিয়ে দেবে। বর্দা, আমি ঠিক করেছি মা, গৌরব আর প্রতিমার বিয়ে দেব। মা মা মাগো, আমি কি কোনো ভুল করেছি? মাটি কাদা মাখা মূর্খ চাষি আমি, তাই আমার সিদ্ধান্ত। না বাবা না, তোর কোনো ভুল হয়নি। তুই তো শুধু মূর্খ চাষি নয়, তুই যে মাটি মায়ের কোলে মাটি মাখা ভগবান। না মা না, আমি ভগবান হতে চাই না। আমি মাটি মায়ের কোলে অবধ সন্তান। তাই তোদের দুজনের কাছে আমি করজোরে জানতে চাই, তোরা বল এ বিষয়ে তোদের মতামত কি? দেবতার আদেশের ওপর আমার কিছু বলার নেই বর্দা। আর প্রতিমা, এতখানি সৌভাগ্যবতী হবে তাও নিজে ভাবতে পারিনি বড়দা। তাছাড়া আমার মায়ের স্বপ্ন তোমারই আদেশে পূর্ণ হলো বাবা। কাকা, তাহলে আর শুভ কাজে দেরি কেন? সকলের আশা পূর্ণ করতে আগামী বুধবারই হবে গৌরব আর প্রতিমার বিয়ে। তোর কিসের অভাব? তুই একবার হ্যাঁ বল। তা নয় তো কি কি আনতে হবে? তুই একবার বলেই দেখ না রে কদম। না চিরুনি, শোনো, এমনকি তোর লিপস্টিকটা করে ওটাকে রেখে তো কি লাভ হচ্ছে রে? কম ঢেকি হলেও লাগে না, মেয়েটির কথা কোনোদিন বলেছি রে? আমি নামে একাদশী চিরকাল তাকে আমি উপবাসী, কিন্তু আমার কথাটা তাহলে
থাপ্পড় মারি। কেন মেরেছ বাবু? কৃষ্ণ করলে লীলা আর আমি করলে ধনুষবাড়ি খেলা। হ্যাঁ তাই। এই তুই একটু দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। একাদশী তুই এখান থেকে যা। যেতেই তো চায়, কিন্তু একটা বাঘের সামনে একটা হরিণীকে রাখি কোন সাহসে? বেশি বাজে কথা না বলে তুই এখান থেকে যা। এক্ষুনি গিয়ে আপনার পথটা পরিষ্কার করে দিয়ে তো দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। আপনি হলেন মালিকের এই গ্রেট চামচা। আপনার কথা অমান্য করলে আমি চিরকাল উপবাসী। সবাই যখন চেটে পুটে খায় তখন আমি চোখের জলে বাসি। আরে ভগবানকে জানাই, সারা দেশের তো পরিবর্তন হলো, আমার এই কালো জীবনের পরিবর্তন কবে হবে ঠাকুর? কবে হবে? তোমার মনের সাথে মিটলো, এইবার বলো তুমি কি বলবে? বলার তো অনেক কিছুই আছে রে। হ্যাঁ, কি জানি নামটা তোর? আমার নাম কদম। কথা কি জানিস কদম? তোর দুঃখ দেখি না আমার খুব কষ্ট হয় রে। তোর এই ভরা যৌবনে কাশ্মীরি আপেলের মতো শরীরটাকে দিয়ে তখন কাদা মেখে মাছ ধরিস না। না ধরে আর কি করবো বাবু? এই যে পেটের জ্বালাটা যে কথা শুনি না বাবু। তুই বললে তোর একটা কাজের ব্যবস্থা করে, আমি একটা তোর কাজের ব্যবস্থা করে দিতে পারি। তাই নাকি? তা কোথায় গো বাবু, কোথায়? কেন? আমার স্যারের বাড়িতে, জমিদার বাড়ি বলে কথা, সেখানে কি আর কাজের অভাব আছে রে? কত চাকরি খালি পড়ে আছে। তাহলে দেশে এত হাজার হাজার বেকার থাকতে তোর হঠাৎ আমার বউটার ওপর দয়া হলো কেন? না মানে তোরা কষ্ট করে খালে বিলে মাছ ধরে সংসার চালাস তো। এর থেকে যে অনেক কষ্ট করে অনেক মানুষ দুবেলা দুমুঠো খেতে পায় না, তুই দয়া করে তাদের একটা চাকরি দে তো বাবু। তুই বুঝতে পারছিস না কালা। ঠিক বলেছিস বাবু, ঠিক বলেছিস। আমার এই মরদরা না কিছুই বোঝে না, কারণ তুই আমাদের দুঃখ দেখে আমাদের চাকরি দিচ্ছিস না, তুই চাকরি দিচ্ছিস আমার এই কতটা দেখে, তাই না বাবু? তুই কি বলছিস কত? আমি বড় লোকের চামচাগিরি করে দুই পয়সা রোজগার করিস করে বলে তুই নিজেকে ভগবান ভাবিস নে। লোকেশ বাবু ওই তুই এই বাড়ির চাকর, আমরা খালে বিলে মাছ ধরলো, আমরা স্বাধীন। আমি তোদের মতো চাকর লই। তাই নাকি? গো বাবু, সেই জন্যই তো বলছি তোদের ওই লোভের তো আমরা কোনোদিনই কিনতে পারবো গলাই। মনে রাখিস আমার স্যার এই গ্রামের মাথা। আরে মাথা নয় ব্যাগের ছাতা, আর সেই ছাতা মাথায় দিয়ে আমাদের পিছনে লাগতে আপনি গলাই। কিন্তু দাদা তোর ওই কিন্তু ভুলের শেষ কথাটা শুনে না। যদি ভেবে থাকিস তোরা বড় লোক বলে আমাদের এই গরিব লোকেদের পিছনে লাগতে আসবি, বৌঝিয়েদের পিছনে লাগতে আসবি, তাদের হাতে তোরা তোমার ঘল্লা হবে, তোরা কিন্তু ভুল করছিস। না, আমি কোনো ভুল করিনি। করেছিস, শুধু ভুল নয় মহাভুল। এই ভুলের মাসুল একদিন কড়াই গুন্ডায় উসুল করে নেবে
গরিব মানুষের দল। হুমকি দিয়ে আর একটা বাজে কথা বলার চেষ্টা করলে তোকে আমি উদ্দেশ্য কাটিয়ে দেবো। কেন গোবিন্দ সাহেব, কেন? আমার স্বামী তো হক কথাই বলেছে। না, তোর স্বামী ছোট মুখে বড় বড় কথা বলেছে। তাহলে কি এই নিজের বইয়ের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব? হ্যাঁ, করবি করবি করবি। ছোট লোক হয়ে জন্মেছিস। আমাদের ছোট লোক বলছেন? আমাদের গায়ে কি লেখা আছে আমরা ছোট লোক? হ্যাঁ গো বাবু, হ্যাঁ। তোর ওই আধ লেঙ্কা পোশাক পরে সে মেয়ে মানুষ হয়ে ওই ছেলেদের শরীর কাঁপিয়ে তোরা হয়ে গেলি ভদ্রলোক, আর আমরা খালে ছোট লোক হয়ে খালে দিলে মাছ ধরলো। কাল ছোট লোক হয়ে জন্মেছিস, চিরকাল তোদের ছোট লোক হয়ে থাকবে। জন্মের পরিচয় কেউ ছোট লোক ভদ্রলোক হয় না। ওই বিচারটা হয় মানুষের আচার আর ব্যবহারে। কে কে আপনি? এ গায়ের এক সাধারণ চাষি আমি, যা ধুলো কাদা মাখা সারা শরীর বেরোচ্ছে মমতাময়ী মাটির গন্ধ। জানি জানি, কিন্তু আপনার সাহস দেখে সাহস? অবাক হয়ে যাচ্ছে। সাহস? অফকোর্স, আমি জমিদার বংশের ধর্মদাস চৌধুরীর বোন। আপনি সামান্য পূর্ব চাষা হয়ে আমাকে কিনা? এ কি বলছেন মেম সাহেব? ও যে আমাদের ভাঙাচোরা গ্রামের দেবতা আছে। সেই দেবতাকে তুই অপমান করিস না রে মেম সাহেব। দেবতা? I mean, মাটির ভগবান। যাকে বলে গায়ে মানে না আপনি বড়। বাবু, তুমি ঠিকই বলেছো ভাই। গায়ের মূর্খ চাষা ভুষকে যারা ভগবান বলে মনে করে, তারা তো এই বেঈমান স্বার্থপর সংসারে সব থেকে বড় মূর্খ। আর তোদেরও বলি, শিক্ষার জ্ঞানে ঝাঁপি নিয়ে গায়ের মেঘে পথে যারা ফেরি করে বেড়ায়, তোরা মূর্খ জেলে হয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের দামি সময়টা নষ্ট করে দিস কেন? জমির ফসলের মতো মান সম্মানটা জমিতে চাষ হয় না বোন, যে তা দিয়ে তোমার আঁচল আমি ভরে দেব। এই দামি দামি কথাগুলো তুই কাদের বুঝাচ্ছিস রে দা ঠাকুর? উলা বলে মুক্ত ছড়িয়ে লাভ কি? মেয়ে নয়, ওর একটা নাম আছে, সেটা হলো কদম। মন চাইলে নাম ধরে ডেকো, না চাইলে তোমরা এখন এখান থেকে তার জন্য আমি মাফি মাংসে বলো, দয়া করে তোরা একটু চুপ কর না, আমার দাদা ঠাকুর এসেছে। যাক কালা, তুই কাজকে পুকুর থেকে মাছগুলো, বিয়ে বাড়ির মাছগুলো কখন ধরে দিবি? সেই মাছ ধরতেই তো আমি যাচ্ছিলাম দাদা ঠাকুর। আর কদম, তোকে না বলেছিলাম আজ সকাল থেকে আমার বাড়িতে থাকবি? আমি সেই লেগেই তো ঘর থেকে বেরিয়েছিলাম দাদা ঠাকুর। বেশ, তোরা তাহলে তোদের দায়িত্ব পালন কর, আমি এবার চট করে ঘুরে আসি। দাদা ঠাকুর, এই বিয়ে বাড়ি ছেড়ে এখন তুই কোথায় যাবি রে দা ঠাকুর? একবার বাগদি পাড়া যাবো রে কালা। নবীন সাগর ছেলে মুন্নাটার কদিন জ্বর কিছুতেই ছাড়ছে না, যাই গিয়ে দেখি কি করা যায়। দাদা ঠাকুর, তুই নিজের ঘরের বিয়ে বাড়ি ছেড়ে ওরে কদম, বিয়ে বাড়িটা হলো মিলনের উৎসব, এখানে আনন্দের ছড়াছড়ি, কিন্তু যেখানে একটা মানুষের জীবন মরণের সমস্যা, তাকে তো আগে দেখতেই হবে। তাছাড়া তোরা সবাই যখন আছিস, তখন আমি 10টা মিনিট পর ফিরলে কোনো অসুবিধা হবে না রে। কিন্তু ওই মুন্নাটা যাক, তোরা এগিয়ে চল, আমি যাব আর আসবো। এই কথা শুনে তোরা এখনো বলবি আমাদের এই দাদা ঠাকুর সত্যিকারের ভগবান নয়?
চোখের সামনে এমন একটা জ্যান্ত ভগবান দেখার পর আমার তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে আমি দেবতা নই, সাক্ষাৎ দেবদূত, স্বর্গ থেকে ধরাতলেতে নেমে আসা মাটি মাখা মাটির ভগবান। চল রে কদম, এই বাজে মানুষদের সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করা আমাদের কাজ করে নেওয়া। একটা কথা বলে যায় মেম সাহেব, এই ভালো মানুষদের নিয়ে রং তামাশা করে তারা এই কোনোদিন ভালো কাজ করতে পারে না, ভালো কাজ করতে শেখোই নাই। চল রে কদম, চল। আমরা তোদের মতো সার্কাসে জোকার হতে পারবো না। তুমি ঠিক বলেছো তো পেন্টু, তুমি ঠিক বলেছো। ওরা মানুষ নয়, এক একটা চুললে ভূত, অপরিষ্কার গা থেকে নোংরা গন্ধ বেরোচ্ছে। মানুষকেই তো তুমি বিয়ে করছো। হ্যাঁ করেছি, কেন করেছি সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তাহলে স্যারের মিশন সাকসেস হলে আমার বুকে ফিরে আসবে তো টিনা। কেন এখন কি তোমার অদূরে আছে নাকি? আমার তো সবসময় মনে হয় ঠিক এমনি ভাবে তোমাকে জড়িয়ে ধরে বলি, বেশেছি ভালো চলবে তোমাকে, ভালোবাসে আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে তো পুলিশে দেওয়া দরকার। কোনো লাভ নেই, সব হালাই তো 2 নম্বরই। ওখানে বিএসএফ, পুলিশ, আপনি, আমি, আমাকে হবলেই তো 2 নম্বরই। কে কার বিচার করবো ভাইজান? না, আমি তোমার মতো 2 নম্বরই নই। তাহলে এই পরের বইয়ে লইয়া
আগে রাস্তার ঘাটে ফষ্টি নষ্টি করতেছো কেন? পরের বউ নিশ্চয়ই হালাই নিজের বউ লইয়া কেউ বিবাহ রাস্তাঘাটে ফষ্টি নষ্টি করবে না, তার তো হালা নিজের ঘর আছে। আর পরের বইয়া লইয়া যে রাস্তাঘাটে ফষ্টি নষ্টি করে, কি বলছেন আপনি? আপনার কথা একটা অমিথ্যা নাম আজান। এ হালার দেশে স্বামীর চেয়ে হালাই পরপুরুষের কতটা বেশি। না না, আমি আমার স্বামীকে ভালোবাসেন, তাহলে তাকে সাইরা এই পরপুরুষের লাগে প্রেম করতেছেন কেন? শুনছি বাঙালি মায়াদের কাছে স্বামী হলো দেবতা, তো এখানে তো দেখি উলাট পুরাণ। বাজে কথা বাদ দিয়ে তুমি এখান থেকে বিদায় হও। তা হইতাছি শুনলাম আমার দেশের চাইতে এ দেশে অনেক তীর্থস্থান আছে, সেই তীর্থ দেখতে আসছি। দিনে বড় দাগা দিলাম ভাইজান, দিনে বড় দাগা দিলাম। কবি বলেছেন এটা নাকি সোনার বাংলা, রূপসী বাংলা। হ্যাঁ এখন তো দেখছি হারাই এটা তো জঙ্গল। এখানকার পুরুষ মাইয়া হবলে চরিত্র হারাইছে। মানুষ মানুষের খুন কইরা বেবাগ মাটিতে পুঁতে দিছে। তাকে তোমারও কোনো ভয় ডর নাই, তুমি তো আর মানুষ খুন কইরা মাটিতে পুঁতা দাও নাই। যারা দিছে তারা এর ফল ভোগ করবা, আর তুমি যা করতেছো চালাইয়া যাও, এতে কই দোষ নেই। এই সারা দেশে সবাই যদি হনুমান হয় ভাই না, কে কার পোড়ার মুখের বিচার করবে ভাই যাই। সুখনিদ্রায় বাসর সাজানোর জন্য আমার জীবন থেকে সেই সুখ হারিয়ে গেছে। আজ আমি বেঁচে আছি শুধু প্রতিশোধের নেশা। হ্যাঁ, প্রতিশোধের নেশা। আজ যদি প্রয়োজন হয় আমি আমার দেবতার মতো স্বামীর বুকে চরম আঘাত এনে এই সুখের সংসারকে তছনছ করে ভেঙে চলে যাব। হ্যাঁ, এই সংসার থেকে আমি চলে যাব। খবরদার, তুমি আমার গায়ে হাত দেবে না। কেন কেন প্রতিমা, কি বলছো? ঠিকই বলছি। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কেন প্রতিমা, কেন তুমি আমাকে সহ্য করতে পারছো না? আমার অপরাধটা কি? তোমার মতো একটা বেঈমান আমি বুঝতে পারছি না প্রতিমা, আমার সম্বন্ধে তোমার এমন ধারণা হলো কি করে? কারণ তুমি হাজার দোষের দোষী ঠাকুর বাড়ির ছেলে হয়ে আমাকে বিয়ে করার সাহস দেখিয়েছো। তাহলে সেদিন তুমি বরদার সামনে জানালে না কেন? সেদিন তুমি নীরব সম্মতি জানিয়ে আমাকে এই বিয়ে করতে বাধ্য করলে। সেদিন আমি প্রতিবাদ করতে পারিনি বলে তাই সারা জীবন তোমার মতো একটা বাদুরের গলায় মুক্তার মালা হয়ে ঝুলতে হবে, তাই না? কোনো উপায় নেই প্রতিমা। হাজার অনিচ্ছা সত্ত্বেও যে সংসার জালে তুমি জড়িয়ে পড়েছো, তা থেকে তুমি সহজে মুক্তি পাবে না প্রতিমা। না না না, আমাকে স্বামী বলে মানতে হবে না। আমাকে সঙ্গ দিয়ে তোমাকে তোমার নারীত্বের অবমাননা করতে হবে না প্রতিমা। আমরা এক ঘরে থাকলেও তুমি তোমার পূর্ণ স্বাধীনতার মর্যাদায় থাকবে। শুধু একটা কথা প্রতিমা, না গো, আজ আমি তোমার কোনো অনুরোধ রাখতে পারবো না। রাখতে তোমাকে হবেই প্রতিমা। এই চার দেয়ালের মাঝে গড়ে তুলতে হবে আমাদের নকল স্বামী স্ত্রীর সম্পর্ক, যা দেখে আমার স্বর্গাদপী গড়িয়সী জননী আর আমার জীবনের দেবতা স্বরূপ ভগবান বর্দা জানতে না পারে তোমার আমার প্রকৃত সম্পর্কটা কি। তার মানে তোমার সঙ্গে আমাকে একই ঘরে অভিনয় করে যেতে হবে? তার মানে সংসারে থেকে আমি সাজবো অভিনেত্রী? জীবনের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় প্রতিমা। আমিও কি ভেবেছিলাম
আমাকে মিথ্যা কথা বলতে হবে? সেটা তোমার ব্যাপার, আমার কোনো জানার প্রয়োজন নেই। যেহেতু তুমি একটা বুদ্ধিহীন দাদা, নপুংসক ভাই। মনে করি আমি যেন এরকম নপুংস হয়ে জন্মাতে পারি, তাতে যদি তোমার মতো স্ত্রীর শত লাঞ্ছনা গঞ্জনা আমাকে সহ্য করতে হয়, তাতেও আমি বিন্দু মাত্র দুঃখ পাবো না প্রতিভা। অর্থাৎ মার পর্দা তোমার কাছে সবকিছু, আর আমি তোমার কাছে কিচ্ছু নই। সুরমা চোখে লাগিয়ে এই সমাজ সংসারে নিজেকে ছোট করতে চেও না প্রতিভা, কারণ মা থাকবে মায়ের আসরে, বর্দা থাকবে দাদার আসরে, আর স্ত্রী থাকবে আমার সর্বাঙ্গ জুড়ে। তাই স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসাকে বিভেদের দাড়ি পাল্লায় তুমি মাপতে চেও না প্রতিভা। আমাকে প্রত্যাখ্যান করেছ, তাই কোনোদিন আমি স্বামীত্বের অধিকার নিয়ে দাঁড়াবো না প্রতিভা। আমি কোনোদিনই চাইবো না, কোনোদিনই আমি তোমার দিকে তাকাবো না, কোনোদিনই না। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায়, হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায়। বুঝবে যেদিন সেদিনই তুমি বাসবে ভালো আমায়। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজন আমি মানুষের পায়ে ধরি, আর আমার প্রয়োজনটা মিটলে তার মুখে আমি তিনটে লাথি মারি। কে বলতে পারি ওই শালা সৌরভ ঠাকুরও আমার তিনটে লাথি খেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে না? তাহলে আপনার আদুরিনী বোন টিনা বিধবা হবে স্যার। আরে সে সধবা হলো কবে? কেন যে স্যার? আবার বিধবা হবে কেন স্যার? সে সৌরভকে বিয়ে করে বিয়ে? আরে সৌরভ ঠাকুর একটা মানুষ, আর তার সঙ্গে আমি দেব আমার বোন টিনার বিয়ে। কিন্তু স্যার ওই সৌরভবাবু টিনাকে বিয়ে করে এই চৌধুরী ভিড়ায় রাজত্ব চালাচ্ছে, এমনকি তার কথা মতো আপনিও উঠা বসা করছেন স্যার। গাছ বেশি বড় হলে কি হয় তপেন্দু? আর কপিল খার পাখা গজায় মরিবার তলে। ওই সৌরভ ঠাকুরও মরবে, তবে আমার স্বপ্ন, সাধ, আশা, আকাঙ্ক্ষা পূর্ণ হলে সেই জন্যই তোকে আমি উচ্ছ্বাসের স্বর্ণমহলে টেনে তুলেছি। ওই সৌরভে কিছু হয়ে গেলে টিনা যেমন তোমার ছিল ঠিক 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 তেমনি তোমারই থাকবে। মাঝে কয়েকটা দিন ওই কাশ্মীরি ভূস্বর্গ বেড়াতে যাওয়ার মতো আর কি। একাদশী, তার মানে তুমি কি বলতে চাইছো? টিনা দিদিমণি, এইভাবে জামা বদলানোর মতো যদি স্বামী বদলাতে থাকে, এই যুগে হিন্দি সিনেমার নায়িকারা লজ্জা পাবে স্যার। একাদশী,
আমি সত্যি কথা বলতে ভালোবাসি, সেই জন্যই তো আমি সারা জীবন হয়ে আছি উপবাসী। কাজের কথা বাদ দিয়ে কাজের কথা থাকলে বলো। সে কি স্যার, টিনা দিদিমণির বিয়ের ব্যাপারটা কাজের কথা নয়, আমি তো ওই ব্যাপারই। তোর নাকটা না গলালেও চলবে একাদশী। বি কেয়ারফুল, আমার এই জুতো হয়ে জন্মেছিস, পায়ের নিচে থাকবি, মাথায় ওঠার চেষ্টা করবি না। কিন্তু কখনো কখনো এই পায়ের জুতো মাথায় উঠে যায় স্যার। একাদশী, তেমন দিন আমার জীবনে আসবে না, আর যদি আসেও তাহলে আমি সেই জুতোটাকে না বাইরে ফেলে দেবো। ও কথা বলবেন না স্যার, ওটা বলবেন না। এই জুতো মাথায় কোনোদিন উঠবে না স্যার, সেই জুতো মাথায় কোনোদিন উঠবে না। শুধু একটা অনুরোধ স্যার, এই বাড়ির সকলকে ভালোবেসে আমাকে জুতো হয়েই থাকতে দিন স্যার, আমাকে জুতো হয়েই থাকতে দিন। যত সব ভোগাল সেন্টিমেন্ট। তবে তুমি যেন আবার ওই একাদশীর কথায় ভয় পেয়েছো না, কারণ আমার কাছে ওই একাদশী আর তুমি কিন্তু এক জিনিস নয়। তা আমি জানি স্যার, নইলে কি আর টিনার সঙ্গে আমার অবাধে মেলামেশা করতে দেয়? ঠিক তাই, তুমি শুধু মনে রাখবে তুমি হচ্ছে টিনার বাগদত্তার স্বামী। ও সালা স্বামীকে আসামি করে জেলে না পাঠানো পর্যন্ত আমার মনে শান্তি নেই। সালার এত বড় সাহস যে আমার ওপরে দাদাগিরি করে। ছোটন, আরে কি বলছিস তুই? ঠিকই বলছে স্যার, ও সালা সৌরভ বাবু টিনা ম্যাম সাহেবকে বিয়ে করেছে বলে বেঁচে গেল, নইলে। কেন, সে কি করেছে? আর কি বলেন ম্যানেজার বাবু, সৌরভ বাবু আমার ওপরে কলম চালায়। তাতে দুঃখ পাওয়ার কিছু নেই রে ছোট, কিছুদিনের জন্য সেই পাওয়ারটা আমি তাকে দিয়েছি। তাহলে কি ম্যানেজার বাবু দুটো জগন্নাথ হয়ে গেলেন? আপাতত তাই, তবে ওটা তো মরশুমি ফসল, যথা সময়ে তুলে নিয়ে যেমন জমি আমি ঠিক তেমনি করে দেব। সত্যি আপনারা মাইরে এক একটা কলির চাণক্য, কখন যে কি বুদ্ধি ধরেন বোঝা শিবের বাপের অসাধ্য। এবার বল, সে তোর কোন কাজে দাদাগিরি করেছে? আমাদের কারখানা তৈরি কাজে বাধা দেওয়া ছেলেগুলোকে আমি একের পর এক শেষ করে দেবো। কিন্তু ওই সৌরভ বাবু তোর কাছে বাধা দিয়ে তোর পেছনে পুলিশ লেলে দিয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, ও সারা পুলিশ যদি সব করবে, আমরা কি ঘোড়ার ঘাস কাটবো? ঘাস না কাটলো কয়েকটা দিন চুপ করে বসে দেখ কেমন করে লাঠি না ভেঙে সাম মারা যায়। গৌরব ঠাকুরের টিকিও তো পুলিশ ছুতে পারেনি। কি বলি তুই? ওকে তো শালাকে ফুলসজ্জা দিনে অ্যারেস্ট করার কথা ছিল। দেখুন, হয়তো ফুলসজ্জায় গিয়ে ভালো মন্দ খেয়ে অ্যারেস্ট করার কথাটা বেমালু ভুলে গেছে। না, এত সহজেই ভুলতে আমি দেব না। যে 10 টাকার বিনিময়ে যে কেসটা আমি সাজিয়েছি, তার জোরে আই শালা রবি ঠাকুরের বুকে মক্ষম আঘাত এনে আমি বুঝিয়ে দে এই পলাশডাঙ্গার বুকে চৌধুরী পরিবারকে স্বমহিমায় স্থাপন করতে অন্যায়, অধর্ম আর পাপের পথ ধরে আমি নরকেও যেতে রাজি। নরকে তুমি পাঠাবো মিস্টার ধর্মদাস চৌধুরী। এই পলাশডাঙ্গার বুকে তোমার রাজত্ব আধিপত্যটা ধূলিসাৎ করে রাজত্ব চালাবে এই তপেন্দু গাঙ্গুলি। বহুদিন থেকে আপনার মুখে শুনছি আপনি নাকি টিনাকে বিয়ে করবেন। ছোট কর্তাকে মদ খাইয়ে বড় কর্তাকে মেরে এই চৌধুরী পরিবারে সব কিছু হাতের মুঠোয় আসান সুযোগ খুঁজে চলেছিলে
ছোট যত সময়ে সুযোগের সৎ ব্যবহার করে হয়তো আপনিও একদিন হারিয়ে যাবেন লোভ লালসার অতল তলে, সেখান থেকে তোলার সাথে আপনার ভগবানেরও নেই। চলি ম্যানেজার বাবু, চলি। সেও আমাকে ব্যঙ্গ করে চলে গেল। এই চৌধুরী পরিবারকে নরকে দ্বার প্রান্তে টেনে দিকে এই ব্যাংকের জবাব আমি দেব। আমি শিকারী নয়, শিকারী। শিকার করবে আর গন্ডারের মতো ওই পর্যন্তই থাক। দেখছি এগোবার চেষ্টা করলে লোকে পাগল বলে পাগলা গাইতে ভরে দেবে। আমি তোমার প্রেমিক তো পাগল ডার্লিং। থাক, তোমার ওই মিষ্টি কথায় আমার মন ভরবে না। বেশ, বলো কি করতে হবে? ঠিক এমনি ভাবে সব সময় আমি তোমায় কাছে পেতে চাই। তাই তো আছি ডার্লিং, সব কাজ ভুলে শুধু তোমার চিন্তা। সারা জীবন মগ্ন থাকবে। কারণ কারণ কি? কারণ तुम पागल पे मियारा दिल तेरे महाबत तारा तुम पागल पे मियारा दिल तेरे महाबत आरा तुझे तेरे স্বামী থাকতে বড় পুরুষের সঙ্গে এইসব করতে তোমার লজ্জা করছে না? স্বামী আগে আগে নিজেকে ভেবে দেখে তারপর তো লজ্জা করবে যে তুমি আমার স্বামী হওয়ার যোগ্য কিনা। হোয়াট ডু ইউ মিন? বিয়ে করে আমি তোমার কাছে মাথা বিক্রি করে দিই সৌরভ। নিজেকে নিয়ে সর্বনাশ করে যে অন্য মেয়েকে বিয়ে করে সে জোর গলায় স্বামীর অধিকার ফলায় কোন সাহসে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বলছিলাম কি সৌরভ বাবু, আমি চাই না আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো থার্ড পার্সন না করার। ওকে মিস্টার ঠাকুর, আগামী দিনে প্রমাণ হয়ে যাবে যে কে থার্ড পার্সেন্ট আর কে ফার্স্ট পার্সেন্ট, কে থাকবে ঘরের বাইরে আর কে থাকবে ঘরের ভেতরে। জানোয়ার একটা। আর এই জানোয়ারগুলোকে তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছি, যেমন মাথায় তুলেছি তোমার মতো একটা অপদার্থকে।
আমায় অপমান করছো? শুনে খুশি হলাম যে তুমি বুঝতে পেরেছো। তবে বড্ড দেরিতে, কারণ তোমরা অনেক আগেই বোঝা উচিত ছিল যে এই দিকে সব ভদ্রজামাইকে এই অপমান সহ্য করতে হয়। ভদ্রজামাই? তবে তুমি তুমি কি নিজেকে এবারে মায়ের মনে করো? টিনা, তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। না, তুমি একজন প্রকৃত পুরুষ কিনা আমি সেটাই ভাবছি। একই বর্দা, তুমি? হ্যাঁ, আমি শুনেছিলাম তুই নাকি চৌধুরীতে বাড়িতে এসে খুব উন্নতি করেছিস, কিন্তু এতটা উন্নতি করেছিস তা আমি ভাবতে পারিনি। না মানে আমি, ওরে ভাই, বাড়ির লক্ষ্মীর গায়ে হাত তুলে বীরত্ব প্রকাশ করে তারা, যারা ভীরু কাপুরুষ। কিন্তু দাদা, ও যে ব্যভিচারের পথে পা বাড়িয়েছে, এর জন্য দায়িত্ব তো নিজে। বিয়ে করে স্ত্রীকে সঠিক পথে চালনা করার ক্ষমতা যা নেই, সে তো স্বামী নামের অযোগ্য। সতীন নদীর বুকে শ্যাওলা তো জন্মাবেই। এই গ্রামের এক হতভাগ্য গরিব কিষান আমি, তাই ওকে এত কথা বলা যেমন আমার উচিত হয়নি, তেমনি তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনবে মা। মাগো, এটা ইংল্যান্ড বা আমেরিকা নয়, সোনার বাংলা ছায়াছবির গ্রাম পলাশডাঙ্গার মেয়ে তুমি, আবার সেই গ্রামের ঠাকুর পরিবারের বউ। তোমায় কি ওই পোশাকে সাজে মা? আবেগের বসে হয়তো অনেক ভুল কথা বলে ফেলেছি মা, তোমরা আমায় ক্ষমা করো মা, তোমরা আমায় ক্ষমা করো। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব বলে তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, তা তো আমাকে যেতেই হবে। আচ্ছা সৌরভ, তুই তো জানিস তোদের কাউরি ওপর কোনো আঘাত এলে আমি তা সহ্য করতে পারি না। তাহলে কেন তুই গৌরবের ওপর এত বড় আঘাত হানলি? জানি না কিচ্ছু জানি না। তুমি চলে যাও এখান থেকে। কেন রে? আমার জন্য তোর এ বাড়িতে মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বুঝি? বেশ, যাবার সময় তোর হাত দুটো ধরে, না তোর পায়ে তোমার এই সব আমার আর সহ্য হচ্ছে না। লাগে নেই রে মা, লাগে নেই। আদর করে মেরেছে তো, লাগবে কেন? কিন্তু আপনার মাথা থেকে রক্ত ঝরছে। রক্ত ঝরুক না, ওটা যে বুক ভরা স্নেহ মায়া মমতার দাম। সারা বাংলার প্রত্যেকটি সংসারে আমার মতো এই সঙ্গগুলোকে আজ এই দাম মেটাতে হচ্ছে। এতে দুঃখ পাওয়ার কিছু নেই, এতে দুঃখ পাওয়ার সুখে থেকো মা, শান্তিতে থেকো। আমার এই অবুঝ ভাইটিকে একটুকু মানিয়ে নিয়ে চলো। ও জানে না, ও বুঝতে পারছে না ও কোন কাটা বিছানো পথে চলেছে। ঈশ্বর, তুমি ওকে পথ দেখাও ঠাকুর, তুমি ওকে পথ দেখাও। মানুষ না একটা ভদ্র বেশি দুপিয়ে শিক্ষিত জানোয়ার। আমার চলার পথে বাধার সৃষ্টি করলে আমি কিন্তু তোমাকেও ছাড়বো না টিনা। বি কেয়ারফুল। যেই ধুলো কাদা মাখা জীবন আমি একবার ছেড়ে এসেছি, হাজারো মায়াবী ছলে, সেই পথ আমি আর মারাবো না। কেন মারাবে? মানুষ যখন জানোয়ারে পরিণত হয় তখন লোকালয়ের চেয়ে দুর্গম জঙ্গলটাই বেশি ভালো লাগে। আপনি কিন্তু আমায় অপমান করছেন। এর চেয়ে আরো বেশি অপমান করতে পারলে হয়তো আমি আরো খুশি হতাম। তার মানে? আমি ভেবেছিলাম তুমি সাময়িক লোভের বশবর্তী হয়ে এই চৌধুরী বিরায় প্রবেশ করলেও
পবিত্র ঠাকুর বংশের রক্ত একদিন তোমার শরীরে ঠিক জেগে উঠবে। ডাক্তার পবন, আমি খুব শীঘ্রই দেব। কিভাবে? আমার অংশের জমি জায়গা পুকুর ভিটে মাটি সব কিছু বিক্রি করে ওই ঠাকুর বংশকে উচিত শিক্ষা দিয়ে আমি বুঝিয়ে দেব এই সৌরভ ঠাকুরের মত আর তার চলার পথ ভিন্ন নয়। ওই জানোয়ারটাকে তোর স্বামী ভাবতে লজ্জা করছে না? আগে না বললে, এখন করছি কিছু না, এখন করছি মনে হচ্ছে। তারপর আমি তোর সঙ্গে আবার তপেন্দুর বিয়ে দেব। বাহ বাহ দাদা বাহ, বোনটা তাহলে তোমার সাথে দাবা খেলার দান, একবার এ ঘর একবার ও ঘর। আরে না না ভাই, টিনা তপেন্দুকে ভালোবাসে তাই নিজের বোনকে তোমার সাথে যুবকাস্টে ফেলে কত বলি করবে দাদা? সবার সব ভালোবাসা আমি আজ থেকে বিসর্জন দেব। আমি জানবো আজ থেকে এই পৃথিবীতে আমার আর কেউ নেই, কেউ না। যাবো যাবো রে ছোটা, যাবো না, তোকে আমি কোথাও যেতে দেব না। তোকে আমি বন্দি করে রাখবো এই চৌধুরী ভিলার গুপ্ত ঘরে। ও যাবে আমার সাথে ওই মাটির ভগবান রবিরঞ্জন ঠাকুরের ঘরে। ঘরে ঘরে ফিরতে আর মন চাইছে না। মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর ঘরটা যেন খা খা করছে। দুপুরে দুপুরে কেউ খেতে ডাকে না, রাত্রে কেউ বলে না বাবা রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। জানি না মেয়েটা কেমন আছে, কি করছে। বুড়ো বলি এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে না দিলে বুঝি চলছিল না? তুই কি বলছিস? সমর্থ মেয়েকে কি ঘরেতে রাখা যায়? কেন রাখা যায় না? আরো কিছুদিন বুক ফুলিয়ে কোমর তুলিয়ে এই গায়ের পথে ঘুরে বেড়ালে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? তার মানে তাতে তোর কি লাভ হতো? না না, লাভ আর কি, তবে দু নয়ন সার্থক করে তার যৌবন ভরা শরীরটা দেখতাম। আর কেন বল, চেষ্টা করে দেখতুম যদি আমাদের বাবুর পূজার পোশাক একটু পাওয়া যায়। আর একবার ও কথা বললে তোর জিভটা আমি ছিঁড়ে নেবো। তাতে কি তোমার এঠো মেয়ে সতী সাবিত্রী হয়ে যাবে? ভালো ছেলের গলায় ঝুলি দিয়েছো বলে তো অভিনেছে না। তোর এত বড় সাহস যে তুই আমার নিরীহ প্রজার গায়ে হাত দিস? কে কে তুই? চিনতে পারছিস না? আমি তোর আব্বাজান, যার খেয়ে বলে তুই গন্ডারের মতো চেহারা তৈরি করেছিস। তার মানে খোদা তার আরো বান্দা সুলতান হারুন উল রশিদ। এই পোশাক পরে তুমি কোথা থেকে এসেছো? ছদ্মবেশে প্রজাদের দুঃখ দুর্দশা দেখতে বেরিয়ে এসে পৌঁছেছি এই পলাশডাঙ্গা গ্রামে। সেখানে দেখলাম হাজার হাজার ইনসানের মাঝে তোর মতো দুজাকেরও শয়তান আছে রে। সাবধান সাবধান, সার্কাসের জোকার। এইবার তোকে যদি আমি দোজাকে পাঠিয়ে দিই তাহলে তোর কলম বাঁচাবে শয়তান। পুলিশ আমায় বাঁচাবে। তোমাকে পুলিশের হাতে তুলে দিয়ে বুঝিয়ে দেবো আমি কে আর আমার ক্ষমতা কত
শুনে যায় শয়তানের দোসর, তোদের এই সবাইকে বেরিয়ে আইনের কাছে পুলিশের হাতে তুলে দিতে সুদূর বাগদাদ থেকে ছুটে এসেছে সুলতান হারুন উল রশিদ। মনে করুন না আমি আর আপনার একজন সন্তান, কিন্তু বাবা তুমি ওই মৌচাকে ঢিল মেরে নিজেকে বাঁচাতে পারবে তো? বাঁচতে নয় কাকাবাবু, বাঁচতে নয়, আমি এসেছি আপনাদের বাঁচাতে। তাই স্থলে জলে অন্তরিক্ষে যখনই যেখানে বিপদে পড়বেন মনে মনে স্মরণ করবেন আমাকে, জানবেন সব সময় আপনাদের রক্ষার্থে আছে এই বাগদাদের সুলতান হারুন উল রশিদ। তোমার পরিচয় তবু আজ তুমি আমাকে যে বিপদের হাত থেকে বাঁচালে তার জন্য তোমায় জানাই আমার প্রণাম গো, প্রণাম। প্রণাম করছিস রে কাকা? এই পুরা গায়ে দাদা ঠাকুর ছাড়া কে আছে বলবি? তুই প্রণাম করবি? এতদিন আমি তাই তো জানতাম রে কালা, কিন্তু আজ যা দেখলাম। কি কি দেখলি রে কাকা? এ গ্রামে প্রকৃত মানুষের আনাগোনা, সেই তো আমাকে ওই শয়তানের হাত থেকে বাঁচালো। তার মানে তুই তুই কার কথা বলছিস রে কাকা? সে ভগবানের দূত রে। আচ্ছা খালা, তুই তো ওই রোজ ঠাকুর বাড়িতে মাছ দিতে চাস, ওরা সব কেমন আছে জানিস? ভালো নেই গো কাকা, ভালো নেই। সংসারটা যেন ছন্ন ছাড়া হয়ে গেল। কেন রে কালা? বাবা ঠাকুরের স্বপ্নের সংসারে বাজে পাপ বাসা বেঁধেছে গো কাকা। তাই তো শয়তানেরা চারিদিক থেকে সংসারের দিকে হাত বাড়াচ্ছে। তাহলে আমার প্রতিমা আছে তো কাকা, খুব সুখে আছে। কিন্তু কদম, এই কদম, তুই কতটুকু খবর রাখিস? কাকা সংসার তুই কতটুকু খবর রাখিস রে কালা? তুই কতটুকু খবর রাখিস? ওরা সবাই ভালো। তুমি আমার বুক থেকে পাশালের ভারটা নামিয়ে দিলে মা। কত খবর পাইনি তো, আর পলাশটা বা কোথায় কে জানে। তবু তোমার মুখে সুখবরটা পেয়ে একটু শান্তি পেলাম গো মা। একটু এই কদম, তুই কাকাকে মিছে কথা বললি কেন রে? দা ঠাকুরের সংসারে যতই দুঃখ আসুক না কেন, সেটা বাইরের লোককে বলবো কেন? ওই কদিনের মধ্যে দা ঠাকুর তার সংসারটাকে ঠিক ঠিক সামলে নিতে পারবে রে কালা, ঠিক সামলে নিতে পারবে। এই সমাজের মাঝে মানুষ যে সব থেকে শয়তান বটে, হ্যাঁ, ওই দাদা ঠাকুরের সংসারটা দেখলি বোঝা যায়। তবু সব কথা সবার কাছে বলা যায় না রে। খুশিতে মেতে উঠে কাউকে বুঝতে দিলে চলবে না। ওই দা ঠাকুরের নিজের লোকরা এই শয়তানদের সঙ্গে হাত মিলিয়ে সংসারটাকে ধ্বংস করতে চাইছে। একটা গান করতে গেলি তোর কণ্ঠে অনেকদিন গান শুনিনি তো, তাই একটা গান শুনবো। তুই আমাকে এখনো ভালোবাসিস, আর আমি তোকে গান শোনাবো না? তাহলে শোন রে কালা, তুই শোন। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো আমার, রাখবো আমি চোখের কোণে। গাইব আমি
গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছি। কেন এমন হয় বলতে পারো? সংসারের সব কিছু মজুদ থেকেও কেন এই সংসার ছিঁড়ে যায়? স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসার বন্ধন, জমিতে সঠিক পরিমাণ সার, জল, বীজ প্রয়োগ করা সত্ত্বেও কেন চাষি পায় না তার চোখ ঝোড়ানো, মন ভরানো সোনার ফসল? তোর এত ভালো ভালো কথার জবাব আমি কি করে জানবো গো ছোট ঠাকুর? তোমরাই তো জানবি, তোমরাই তো পারো এই নিঃস্বার্থপর সমাজে নিঃস্বার্থ ভালোবাসার বীজ বুনতে। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ছোট বৌদিমণি তোকে কিছু কি বলেছে? বলে তোর মনের অবস্থা এমন হলো কেন রে? চুপ করে থাকিস না রে ছোট ঠাকুর, চুপ করে থাকিস না। ওই কালার কথা তুই জবাব দে রে ছোট ঠাকুর, তুই জবাব দে। নাকি আমরা ছোট লোক দিলে বলে তুই বলতে লাজ পাচ্ছিস তাই না? ছোট তোমাদের যদি আমি ছোট লোকই ভাবতাম তাহলে এই ঠাকুর পরিবারে তোমাদের একচ্ছত্র অধিকার থাকতো না। কালাচাঁদ, বৌদি, এই ঠাকুর পরিবারের মানুষ কখনো কাউকে ছোট ভাবতে শেখেনি। আমার ভুল হয়ে গেছে ছোট ঠাকুর, তুই আমাকে ক্ষমা করে দে না। ক্ষমা চাইতে হবে না কালাচাঁদ, আমি তো জানি তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই বলি তোমরা সরল মনে আমার কাছে এই কথা জানতে চেয়েছো। তাহলে বল না ঠাকুর, ওই বৌদি মানে কি? না না বৌদি, শাশ্বত বাংলার বধূ হয়ে কোনো মেয়ে কি পারি তার দেবতার স্বরূপ স্বামীকে কটু কথা বলতে? তারা যে কবিগুরু কল্পনার নারী, বুক ভরা মধু, বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে অঞ্চল, চোখে আসে জল ভরে। ছোট ঠাকুর, তোর কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না। শুনবীর শান্তির নীল গাই সহজ সরল মানুষ তোমরা, তাই কুটিল সংসারে জটিল জিজ্ঞাসার উত্তর তোমাদের তো জানার কথা নয় কালা। তাহলে এখন আমরা চাইবি ছোট ঠাকুর, তোর যে কোথায় দুঃখ তা বোঝার সাধ্য আমাদের নেই রে ছোট ঠাকুর, আমাদের নেই। আয় আয় রে কালা, তুই আয়। ঠাকুর, আমি বুঝতে পারছি তোদের মধ্যে না কিছু একটা হয়েছে, তার জন্য আমি তো কিছু করতে পারবো নাই। তবু ওই দাদা ঠাকুরকে বলিস আজ সন্ধ্যেবেলায় তোদের ওই দাদা ঠাকুরের বাড়িতে যাব। গ্রাম বাংলার কত সহজ সরল মানুষেরা এদের অকৃত্রিম ভালোবাসায় এই হতাশাগ্রস্ত মানুষকে নবজীবন দান করে, অথচ কিছু মানুষের জীবে এত বিষ কেন? কেন কেন সেই বিষ এই সমাজ সংসার তথা মানুষকে ধ্বংস করে? তোমার এই প্রশ্নগুলো কাকে করছো গৌরব? নিজেকে না ভগবানকে? তার মানে নিজের ভগবান ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়ার আর যে কেউ নেই। কেন থাকবে না? তাহলে কি বুঝবো মনুষ্য সমাজ লুপ্ত প্রায় প্রাণীর মতো হারিয়ে যেতে বসেছি। একটা সোনার বাংলার গ্রাম কেন্দ্রিক সভ্যতা ক্রমে ক্রমে আফ্রিকার জনমানব শূন্য জঙ্গলে পরিণত হচ্ছে। হয়তো তাই, কিন্তু তার আগে বলো তো গৌরব, প্রতিমার সঙ্গে তোমার সম্পর্কটা? সেটাও তোমায় বুঝিয়ে বলতে হবে পলাশদা। আমি নিশ্চয়ই প্রতিমাকে গোপনে বিয়ে করিনি, যেহেতু বিয়েটা তোমরাই দিয়েছো। হ্যাঁ দিয়েছি, কিন্তু সেই বিয়ের মর্যাদা কতটা রয়েছে সেটাই আমি তোমার কাছে জানতে চাইছি। ঠাকুর বাড়ির ছেলে বা মেয়ের বিয়েটা ছেলে খেলা নয় পলাশদা। তাই সেই বাড়িতে যখন তোমার বোনের বিয়ে দিয়েছো তখন তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমার বোনের কথা আমি বলছি না, আমি বলছি তোমার কথা। কেন, কি হয়েছে আমার? হাসি দিয়ে কান্না ঢাকতে চেও না গৌরব। আমি শুনেছি অমূলক কোনো কথা শুনে মনকে তুমি ভারাক্রান্ত করো না
পলাশদা, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন দেখি শুধু বিশ্বাস রাখো, রবিরঞ্জন ঠাকুরের সংসার মন্দির আজও দেবালয়ই আছি। বিভেদের দানব সেখানে স্পর্শ করতে পারেনি পলাশদা। যুক্তি তো খারাপ করে তুমি আমায় বুঝিয়ে দিলে গৌরব, কিন্তু নিজের মুখে হাত রেখে বলো তো তোমার এই যুক্তি কতটা সত্য আর কতটা মর্মভেদী হারাদার। মানুষের মঙ্গল সাধন করতে পারেন বলেই তো গৌরব বাবু রবিরঞ্জন ঠাকুরের উপযুক্ত ভাই। আপনি যাচ্ছিলাম এই পথে, তাই দূর থেকে আপনাদের দেখে ভাবলাম যাই জনমানব শূন্য মেঠো পথে আপনাদের কাছে ক্ষমাটা চেয়ে নিই। কেন? আপনি এই থানার সর্বময় কর্তা হয়ে নতুন এসেছি তো, তাই সোনার রান্তার প্রভেদটা বুঝতে পারিনি। আজ হঠাৎ কি করে বুঝলেন? গায়ের মেঠো পথ ঘুরে মন ভোলানো কিষান কিষানির গান শুনে আর ক্ষেত ভরা মাটির সোনার ফসল দেখে। তাহলে কি এবার থানার দায়িত্ব ছেড়ে নাঙল হাতে মাঠে নামবেন নাকি অফিসার বাবু? না না, ওটা যাদের কাজ ওটা তারাই করবে। আমার শুধু দায়িত্ব তাদের রক্ষা করা, যেন কোনো লুটেরা এসে মা লক্ষ্মীকে হরণ করে না নিয়ে যায়। আপনার শুভবুদ্ধি উদ্ধারের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ অফিসার। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ দিন তাকে যার কীর্তি কাহিনী শুনে, যে নিঃস্বার্থ পরোপকারী মানুষটাকে দেখে, যার আদর্শে নিজেকে রাঙিয়ে আজ আমি থানার অফিসার থেকে হয়েছি বাংলার কিষান কিষানি প্রেমী পুলিশ। কে কে তিনি? বাংলা মায়ের মাতৃভাষা সন্তান, পলাশডাঙ্গার মাটির ভগবান, সেই রবিরঞ্জন ঠাকুর। পলাশডাঙ্গা সবাই মোরা থাকি, এই মাটিতে ফসল ফলাই সবাই মোরা থাকি, এই মাটিতে ফসল ফলাই সবাই মোরা থাকি। পলাশডাঙ্গা সম্পর্ক নেই, সেই আপাবর গ্রামবাসী আজ রবি ঠাকুর বলতে অজ্ঞান। আর রক্তের সম্পর্কের ভাই আজ দাদাকে ভুলে সংসার ত্যাগ করে পরমাসে। ভগবান, এই সংসারে আরো কত কি দেখতে হবে। আমার সোনার টুকরো ছেলে রবি। কে কে রবি এলি বাবা? কে কি তোর মাথায় ব্যান্ডেজ করা হলো কেন? হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে কপালটা একটুখানি কেটে গেছে। একটুখানি কেটে গেছে বলে তো এত বড় ব্যান্ডেজ করা হলো কেন? ও মা, তুমি না সব কিছুতেই একটু বাড়িয়ে দেখো। আমি যে মা, তাই সন্তান আঘাত পেলে সেই ব্যথা যে আমার বুকে বেশি করে বাজে বাবা। যা, তুই সকালবেলা কোথায় গিয়েছিলি? একবার সৌরভের কাছে গিয়েছিলাম মা। সৌরভ? তার কাছে কেন, যার কাছে আমরা বাতিলের খাতায়? ও কথা বলো না মা, ও কথা বলো না। সে তো ছোট, তাই ভুল করতেই পারি। আমরা বড় হয়ে যদি সেই ভুলগুলো মানিয়ে না নিই। মানিয়ে নিতে গিয়ে বড় দাদার সম্মান পেয়েছিস তো? নিশ্চয়, হাজার হোক আমি তার বড় ভাই। কত খাতির, কত আদর যত্ন। জানো জানো মা, পাগলটা আমাকে ভাত না খেয়ে ছাড়লই না। তা বড় লোক ভাইয়ের বাড়িতে কি দিয়ে ভাত খেলে বড়দা? কি দিয়ে? অনেক কিছু বুঝেছিস, অনেক কিছু। এই ধর আলু ভাজা। বাপির মজা হলো, তুমি আমাদের গ্রেভি দেখা করো। বাপির মজা হলো, আলু ফুচকা, আলু কাবলি। কি আলু কাবলি ফুচকা দিয়ে তুমি ভাত খেয়েছো? আরে হারে হা, আমি কি তোদের মিছে কথা বলছি?
ওরে ওদের বড় লোকের ব্যাপার স্যাপার, কত কি খাবার। থাক বর্দা থাক, এক পেট খিদে নিয়ে ভালো ভালো খাবারের গল্প বলে লাভ নেই। মা, প্রতিমাকে বলো বর্দাকে যেন ভাত দেয়। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি। তার মানে তোরা আমাকে অবিশ্বাস করছিস? এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বর্দা, তোমার খিদে পেয়েছে, তুমি সুতরাং ভাত খাবে। কিন্তু ভাই, এটাই শেষ কথা। আমি তো সৌরভ বাড়ি ভাত খেয়ে এসেছি। সে কথা তো আমি অবিশ্বাস করছি না বর্দা, কারণ মেজদার বাড়িতে তুমি যে খেয়ে এসেছো সেই খাওয়ার চিহ্ন তুমি মাথায় করে বয়ে। ছোট ভাইয়ের শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসার বহিঃপ্রকাশ বর্দার কপালে রক্ত আর মাথায় ব্যাঙ্গে। না গৌরব না, তুই তাকে ভুল বুঝছিস ভাই। তুইও আমায় মিথ্যে কথা বললি বাবা। এতে বর্দার কোনো দোষ নেই মা। কর্তব্যের নাগপাশে বন্দী হয়েই ধর্মরাজ যুধিষ্ঠিরকেও বলতে হয়েছিল অশ্বত্থামা হত ইতি গজ। গৌরব, তুই একটা সামান্য ব্যাপারকে নিয়ে এত চিন্তা করিস ভাই। আমি যে তোমার আদর্শে গড়া বর্দা, তাই কিছুটা হলেও তোমার সূক্ষ্ম চিন্তাধারা আমার মধ্যে বইছে। কেঁদো না মা, কেঁদো না। এখনই যদি চোখের জল সব ফুরিয়ে ফেলবে, তাহলে তুমি পরে কাঁদবে কি করে? প্রতিমা, প্রতিমা, বর্দাকে তুমি ভাত দাও। কেন মেজ ভাইয়ের বাড়ি লাথি খেয়ে পেট ভরেনি বুঝি? এ তুমি কি বলছো? ঠিকই বলছি, আমি কথাটা ঠিকই বলছি। মানুষ ভাত খায় দুপুরবেলা, কিন্তু বিকালবেলা নয়। কেউ যদি বাইরে ঘুরে এসে বিকালবেলা ভাত খেতে চায়, আমি কি তার জন্য ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকবো নাকি? চিৎকার করে না একদম। এই মুহূর্তে কাউকে ভাত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এখন বাপের বাড়ি যাচ্ছি। নিশ্চয় যাবে বৌমা, কিন্তু তার জন্য তো গৌরব আছে, সে তোমাকে সঙ্গে নিয়ে যাবে। না, আমাকে কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না, আমি একাই যাব। তাই বললে কি হয় বৌমা? এ বাড়ির নতুন বউ তুমি, ঠাকুর বাড়ির একটা গৃহবধূ, তাই সংসারের কিছু নিয়ম কানুন। ওসব কোনো নিয়ম কানুন তো আমি করি না, আর আপনাদের বাড়ির গৃহলক্ষ্মী হয়ে আমি থাকতে চাই না। বৌমা, আমার চলার পথে কেউ বাধা দিলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। বৌমা, এই সংসারের কাছে কি চাও তুমি? নীরবতা। বৌমা, নীরবতা। আমার কোনো কাজে আপনারা কেউ কোনোদিন বাধা দেবেন না, সেটাই আপনাদের পক্ষে মঙ্গল। না না বৌমা, না। এভাবে সংসারের বুকে বিভেদের প্রাচীর তুলে দিই, এই সংসারটাকে তুমি শ্মশানে পরিণত করো না বৌমা, শ্মশানে পরিণত করো না। আপনাদের এসব মন ভুলানো কি ভালোবাসার টানে আমি এই সংসারে থাকতে পারবো না। আমি মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশে উড়ে যেতে চাই। নিশ্চয় প্রতিমা তো জাতা ঘরের মেয়ে নয়, ও দস্তুর মধ্যে ঠাকুর পরিবারের ছোট বউ, অর্থাৎ গৌরব ঠাকুরের স্ত্রী। তাকে তুমি জ্ঞান দাও কোন সাহস? পলাশডাঙ্গা গায়ের সাধারণ চাষা বই তো আর কেউ নয়, তাই তোমার মর্যাদার আসন গায়ের এই গরিব মেহনতি মানুষের কাছে আর সহজ সরল চাষাদের বুকে। অন্য কেউ তোমায় সম্মান দেবে কেন? কেন তাদের বুকে তোমাকে শ্রদ্ধার আসনে বসিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি দেবে বর্দা? তাদের কাছে তো তোমার পরিচয়। আমার স্বামীর গায়ে আপনি হাত তুললেন কোন সাহসে? না বাবা, আমি তোমার স্বামীর গায়ে হাত তুলিনি। আমি হাত তুলেছি আমার আদরের নিধি ছোট ছেলে গৌরব ঠাকুরের। যাকে আমি শিব করতে গিয়ে পাথর করে ফেলেছি। হতভাগা, একদিন যে দাদাকে তুই দেবতা
প্রতিষ্ঠা করি আমি দেবত্বের মর্যাদা দিতে নাই পারি, তাহলে সেই বিগ্রহকে মন্দিরে প্রতিষ্ঠা করি কি লাভ মা? গৌরব, নদীর জলে বিসর্জন দেয় ভালো মা। আমার সামনে দাঁড়িয়ে আমার দেবতা স্বরূপ বরদাকে খেতে না দিই, আমার স্ত্রী তাকে কুরুচিপূর্ণ বাক্য যন্ত্রণায় বিদ্ধ করে চলেছে মা। তার প্রতিবাদ করার ভাষা যে এই অমানুষ ভাইয়ের নেই মা। গৌরব, তার কাছে আর কি ভালো আশা ব্যবহার করো মা? তোমার মতো মমতাময়ী মা আর আমার দেবতুল্য বরদা আর এই ঠাকুর পরিবারের ঐতিহ্য রক্ষা করতেই নিজের স্ত্রী তথা এই ঠাকুর পরিবারের গৃহলক্ষ্মীর গায়ে হাত তুলতেই আমার শিক্ষা, আমার বিবেক, আমার মনুষ্যত্ব চিৎকার করেছে। তাই তো তোমাদের অপমান আমি নীরবে হজম করেছি। শিশুকালে যাদের বুকে লাথি মেরে আমি বড় হয়েছি, যে দাদার হাত ধরে আমি চলতে শিখেছি, যার কাঁধে চড়ে আমি জগৎটাকে তুলেছি, আজও আমি আঘাতটা তার মুখে আনলাম না, তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। তারা আমার আঘাত সহ্য করবে, কিন্তু পরস্পর সেই আঘাত সহ্য করবে কেন না? তাহলে থাকো তুমি তোমার রক্তের সম্পর্ক নিয়ে, আমাকে আমার পথে চলতে দাও। না না বাবা না, ও তোমার স্বামী যদি দুটো কটু কথা বলেই থাকে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি বৌমা। তুমি আর জায়গা পেলে না শেষ একটা নরকের কিবের কাছে। তুমি ওর নাম ধরে ডাকছো? হ্যাঁ, শুধু নাম ধরে ডাকা নয়, সংসার থেকে বেরিয়ে যাওয়ার পথে ওর মতো জঞ্জাল যদি আমার পায়ে আটকে যায়, তাহলে সেই জঞ্জালকে আমি নিজেদের মধ্যে হিংসা বিভেদ করে কি লাভ? বেশি গায়ে লাগছে তাই না? হাজারো রক্তের সম্পর্ক তো গায়ে তো লাগবে। কথা বলছো কেন বৌমা? আমি তো কোনোদিন তোমাদের দুজনকে আলাদা করে দেখিনি। সংসারে দুটো চঞ্চল পাখি তোমরা দুজন, সুখ সারি তোমাদের নেই তো এই সংসারে যত আনন্দ, হাসি, গান। ভুলে যান, সবকিছু ভুলে যান। আপনাদের এই মেয়েকে ভালোবাসার টানে এই সংসারে আমি আর থাকতে পারবো না। আচার দুঃখ কষ্ট নিয়ে আমি মুক্ত বিহঙ্গের মতো উড়ে যেতে চাই এই সংসার থেকে। আর এই সংসারে আমার এক মুহূর্ত ভালো লাগছে না। আমি চললাম। যেও না বৌমা, যেও না। আমি এই সংসারের কর্তা, এই বাই সংসারের বন্ধন চির অটুট রাখতে আমি তোমায় চলে যেতে দেব না বৌমা। আমাকে আপনারা আটকাবেন? ঠিক আছে, আটকে দেখান তো দেখি, আটকে দেখান।